এপিসোড 11-র শুরুতে আমরা ইনহাকে দেখি। ইনহা চেয়ারম্যানের কাছে যায় এবং ক্ষমা চায় আর বলে আপনার সেদিনই মরে যাওয়া উচিত ছিল। যদি আপনি সেই দিন মারা যেতেন তাহলে আজ আমাকে এসব করতে হতো না। এই কথা বলে ইনহা চেয়ারম্যানের অক্সিজেন মাস্ক খুলতে যায়, কিন্তু ঠিক তখনই তেও এসে তার হাত ধরে ফেলে। তেও বলে তুমি কবে থেকে এমন দানবে পরিণত হলে? তুমি তো আগে এমন ছিলে না। ইনহা জবাবে বলে বেশি ভালো সাজার চেষ্টা করো না। তুমি কি ভাবছো তুমি আমার থেকে আলাদা? তুমি আমার মতোই। তেও বলে যদি চেয়ারম্যান মারা যায় তাহলে কেউ তোমার খোঁজও নেবে না। তুমি কেবল একজন নবডি হয়ে যাবে। তুমি কি আবার সেই পুরনো ইনা হতে পারো না? ইনা জবাবে বলে তুমি তো নিজেই বলেছিলে তোমার জীবনের লক্ষ্য আমাকে কাঙ্গোর চেয়ারম্যান বানানো। আমি একাই সেই স্বপ্ন পূরণ করব যদি তুমি বারবার আমার পথে বাধা না দাও। ইনা জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ধ্বংস করে কাঙ্গোর মালিক হতে চাও? তেও উত্তর দেয় যাই হোক না কেন, কে বলেছে আমি কাঙ্গের মালিক হতে পারবো না? আমার স্বপ্ন কি তোমার স্বপ্নের মতো হতে পারে না? এরপরের দৃশ্যে দেখি কিজুং জেলে রয়েছে। তখন একটি গার্ড এসে জানায় কেউ তার সাথে দেখা করার জন্য এসেছে, কিন্তু আসলে কেউ আসেনি। ইনহা তাকে কল করেছে। ইনহা বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু অনেকে আমাকে নজরে রেখেছে তাই আসতে পারিনি। আমি কি এখনো তোমার উপর ভরসা করতে পারি? কিজুং জবাবে বলে আমি তোমাকে প্রমিস দিচ্ছি যে সব দোষ আমার ঘাড়ে নেব, কিন্তু আমি খুব ভয় পাচ্ছি। খুব শীঘ্রই আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে ইনার মুখের ভঙ্গি একটু বদলে যায়। তারপর দেখি গার্ড কিজুনকে জেল থেকে বের করে হঠাৎ তাকে ছুরি মেরে হত্যা করে। অর্থাৎ ইনার আদেশে এই গার্ড কিজুনকে খুন করে। অন্যদিকে আমরা তেওকে দেখি। তখন তার মনে একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য ফিরে আসে, যেখানে তেও চেয়ারম্যানকে সেই কোম্পানি গোল্ড এইজ ইনভেস্টমেন্ট সম্পর্কে বলছিল। সে জানায় এটি একটি কাগজের কোম্পানি যা আমি হংকংয়ে শুরু করেছিলাম, তবে কখনো ব্যবহার করিনি। ভবিষ্যতে এই কর্পোরেশন আপনার কোম্পানিকে রক্ষা করবে। এট প্রেজেন্ট আমরা সুনু এবং অন্যান্য লোকদের দেখতে পাই। ঠিক তখনই তার কাছে একটি ইমেল আসে। জানা যায় সানজু গোল্ড এইজ ইনভেস্টমেন্টের লোকদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছে। অর্থাৎ সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল। পরবর্তী দৃশ্যে আমরা হিজুকে দেখি, যে ইঞ্জুর ওয়াইফের সাথে দেখা করতে এসেছে। হিজু বলে ইঞ্জুর শেয়ারগুলো তোমার নামে, তাই তুমি এই শেয়ারগুলো শুধু আমাদের পরিবারের স্বার্থেই ব্যবহার করতে পারো। তখন ইঞ্জুর ওয়াইফ রেগে গিয়ে বলে তুমি কে আমাকে এসব বলার? হিজু জবাব দেয় আমি তোমাকে শুধু সতর্ক করছি। তুমি কাং পরিবারের ডটার ইন ল, তাই নিজের দায়িত্ব ভুলে যেও না। পরবর্তী সিনে ইনা সাজনকে গোল্ড এইজ ইনভেস্টমেন্ট কোম্পানি সম্পর্কে জানায়। সাজন বলে এর আগে সানজু কিছু করে বসে তোমার কিছু করতে হবে। যদি এই কোম্পানি তাদের পক্ষে চলে যায় তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় বিপদ হবে। এরপর আমরা দেখি সানজু এবং গুমসুমকে একটি মিটিংয়ে ডাকা হয়েছিল। যখন তারা সেই মিটিংয়ে যায় তখন দেখে আগে থেকে ইনা সেখানে ছিল। ইনার দিকে তাকে গুমসুম বলে আমি তোমাকে এখানে দেখে অবাক হয়েছি। ইনা জিজ্ঞাসা করে আমি কি এই কোম্পানির মালিক হওয়ার যোগ্য নই? এমনও তো হতে পারে আমি আপনার ছেলেদের থেকেও বেশি যোগ্য। ওদের কথাবার্তা চলতেই থাকে। ঠিক তখনই তেও ভিতরে ঢুকে। সে জানায় আমি গোল্ড এইজ কোম্পানির সিইও। শুনেছি আপনারা আমার সাথে দেখা করার জন্য এসেছেন। তারা বলে আমরা তোমার সাথে দেখা করার জন্য আসিনি, আমরা এসেছি মাইকেল চেকের সঙ্গে দেখা করতে। তেও বলে গোল্ড এইজ ইনভেস্টমেন্টের সমস্ত ডোমেস্টিক বিজনেসের ইনচার্জের দায়িত্বে আমি, তাই তোমাদের আমার সঙ্গেই কথা বলতে হবে। সানজু তখন জিজ্ঞাসা করে তুমি কি করার চেষ্টা করছো, আর তুমি আমাদের দুজনকে একসাথে এখানে কেন রেখেছো? তেও জবাবে বলে আমি জানি তোমরা দুইজন একই বিষয়ে কথা বলতে এসেছো, তাই আমি কারো সময় নষ্ট করতে চাইনি। এরপর তেও ইনার দিকে তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলবে না? ইনা বলে আমরা দুইজন একে অপরকে এত ভালো করে চিনি যে আমি বুঝতেই পারছি না ঠিক কি বলা উচিত আর কতটুকু বলা উচিত। তারপর তেও যখন সেখান থেকে বের হয়ে যায় ইনা একদম তার সামনে এসে দাঁড়ায়। সে তেওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে থামানোর জন্য এইটুকু করতে পারো? তেও পাল্টা জিজ্ঞাসা করে তুমি কি প্রস্তুত? ইনহা বলে তুমি কি মনে করো আমি তোমাকে তোমার চাওয়া জিনিস নিতে দেব? পরবর্তী দৃশ্যে উমসুমকে দেখা যায়, যে ইনহাকে ইনভাইট করেছিল। যখন সে সেখানে পৌঁছায় সে দেখে তেও আগে থেকেই সেখানে উপস্থিত, অর্থাৎ গুমসুম তেওকে ডেকেছিল। গুমসুম সেখানে তেওকে নিজের দিকে টানার চেষ্টা করছিল। সে তেওকে বলে এখন আমি বুঝতে পারছি চেয়ারম্যান তোমার উপর এত ভরসা কেন করতেন। এসব দেখে ইনা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তার মনে পড়ে যায় একবার সে তেওকে জিজ্ঞাসা করেছিল তোমার সৎ বাবা কি তোমার মাকে খুন করেছিল? এই প্রশ্নে তেও মনে পড়ে যায় তার বাবা কিভাবে তার মাকে নিষ্ঠুরভাবে মারধর করত। এই বিষয় মনে করে ইনা কমিশনারকে ফোন করে। পরবর্তী সিনে আমরা তেওর স্টেপ ফাদারকে দেখি। তখন একজন গার্ড এসে তাকে বলে তোমাকে অস্থায়ীভাবে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। সে যখন জেল থেকে বের হয় তখন তার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে তেওর মায়ের একটি ছবি ছিল। সে বুঝতে পারে তেওর মা এখন কোথায় আছেন। সে সেই জায়গায় পৌঁছালে তেওর মা তাকে দেখে ভয় পেয়ে যায়। সে তেওর মাকে বলে তুমি সারা পৃথিবীকে বোকা বানিয়েছ। আমি এতদিন তোমার খুনের অভিযোগে জেলে ছিলাম, অথচ তুমি এখনো বেঁচে আছো।
তেওর বাবা আরও বলে, আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি চাই তুমি আমার সঙ্গে চলো। যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এসব শুনে তেওর মা বলে, তুমি আমাকে ক্ষমা করবে? তুমি তেও আর আমার উপর কত অত্যাচার করেছো, আমাদের মারধর করেছিলে, এসব করার পর তুমি এখন আমাকে ক্ষমা করবে? সে জবাবে বলে, তোমার মরে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে তেওর মায়ের পা পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে যায়। অন্যদিকে সানজু এবং ইউংসুক যখন কনফারেন্সের জন্য বের হচ্ছিল, ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায়। পুলিশ ইউংসুমকে একটি মরদেহ লুকানোর জন্য অভিযোগ করে গ্রেফতার করে। মিস্টার মুনকেও গ্রেফতার করা হয়। গুমসুম বলে, এই বিষয়গুলো আমি সামলে নেব, তুমি এখন প্রেস কনফারেন্সে চলে যাও। এদিকে আমরা দেখি সব লোক প্রেস কনফারেন্সে উপস্থিত। তখন ইনা সেখানে হাজির হয়। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইনা তার সেক্রেটারিকে একটি ডকুমেন্ট দিয়ে বলছিল, কাঙ্গু গ্রুপের কিছু ফ্যামিলি মেম্বার একটি হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্টে জড়িত ছিল এবং হার্ট ফাউন্ডেশনে ইনলিগ্যাল মানিও লেনদেন হয়েছে। এখনই এই ডকুমেন্ট পুলিশকে দিয়ে দাও। অর্থাৎ ইনা গুমসুমকে গ্রেফতার করিয়েছিল। বর্তমান দৃশ্যে ইনা প্রেস কনফারেন্সে ঘোষণা করে, আপনারা সবাই জানেন কাঙ্গো গ্রুপের বর্তমান পরিস্থিতি কি। চেয়ারম্যান এখনও অজ্ঞান অবস্থায় আছেন এবং আরও অনেক সমস্যা চলছে। তাই আমি এই মুহূর্তে কোম্পানিতে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করছি এবং নিজেকে কাঙ্গো গ্রুপের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিচ্ছি। এই ঘোষণা শুনে সানজু প্রচণ্ড রেগে যায়। পরবর্তী দৃশ্যে সুনু তেওকে জিজ্ঞাসা করে, তুমি কি ইনহাকে এভাবে ছেড়ে দিবে? ইয়ংসুমের গ্রেফতারের পর সানজুর অনেক বড় সাপোর্টার হারিয়েছে। সব সাপোর্টার এখন ইনহার পক্ষে চলে গেছে। এভাবে চলতে থাকলে ইনহা অল্প সময়ের মধ্যেই স্থায়ীভাবে চেয়ারম্যান হয়ে যাবে। ঠিক তখনই তেওর ফোনে একটি মেসেজ আসে। মেসেজে তার স্টেপ বাবার ছবি ছিল। এটা দেখে তেও খুব ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় তার স্টেপ বাবা বলেছিলেন, যেই দিন আমি এখান থেকে বের হব সেই দিন আমি তোমার মাকে মেরে ফেলবো। অন্যদিকে হিজু ইনার কাছে এসে জিজ্ঞাসা করে, মায়ের সঙ্গে কি হয়েছে? আমি সানজুর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আর এই অবস্থায় তুমি কিভাবে প্রেস কনফারেন্স করছো? ইনা জবাবে বলে, আমরা সবাই একটি পরিবার। আমি সবসময় তোমাকে আমার ছোট বোনের মতো দেখেছি। মা এখন বিপদের মধ্যে আছে, তাই তুমি অন্য কারো কথা শুনো না, তুমি আমার কথা শুনো, তাহলে তুমি নিরাপদ থাকবে। হিজু তখন প্রশ্ন করে, তুমি কি আমাকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছো? যদি সত্যি আমাদের পরিবারের সদস্য হতে, তাহলে এই মুহূর্তে তোমার মায়ের চিন্তা করা উচিত ছিল। ইনা জবাবে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। তখন হিজু বলে, আমি যে ইনহাকে চিনতাম তুমি সেই ইনহা নও, তোমার মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে সানজু ডংমু এবং পলিটিশিয়ান সংডং এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই ইচ্ছা করে তার ফোন রিসিভ করে না। তাদের দুজনেরই মনে হচ্ছিল এখন ইনার পক্ষে থাকা তাদের জন্য লাভজনক হবে। এদিকে ইনা সানজুর সঙ্গে দেখা করতে আসে। সানজু জিজ্ঞাসা করে, তুমি কি এইসব ইচ্ছা করে করেছো? ইনা বলে, তোমরা তো আগেই প্রেস কনফারেন্স আয়োজন করেছিলে। আমি যদি মিডিয়ার সবাইকে এখান থেকে ফেরত পাঠিয়ে দিতাম তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। তাই আমি নিজের সিদ্ধান্তে কাজ করেছি। তানজু তখন রেগে গিয়ে বলে, তুমি নিজেকে কি ভাবো? আমি তোমার কথায় বিশ্বাস করব? তুমি কে যে এই সিদ্ধান্ত নেওয়ার সাহস পেলে? ইনা জবাবে বলে, এই সিচুয়েশনে তোমার উচিত আমাকে সমর্থন দেওয়া। তাছাড়া তোমার মা তো এখন জেলে আছে, তাই তোমারও হাল ছেড়ে দেওয়া উচিত। এই কথা শুনে সানজু এতটাই রেগে যায় যে সে ইনাকে জুড়ে ঘুষি মেরে বসে। সে বলে, তুমি ঠিক একটি তেলাপোকার মতো, যেখানেই জায়গা পাও ঢুকে পড়ো। আমার পরিবারের সাথে আর সামনে থেকে মিশো না, নয়তো আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। এই কথা শুনে ইনার কোনোই রাগ হয় না। সে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা তেওকে দেখি যে তার মাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছায়। তখন সে জানতে পারে তার মা মারা গেছেন। এই দৃশ্য দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখি ডংমু এবং পলিটিশিয়ান সন্ডুং দুইজনে ইনার সঙ্গে দেখা করতে এসেছিল। জানা যায় তারা এখন পুরোপুরি ইনার পক্ষে চলে গেছে, কারণ তারা বুঝেছে ইনার সঙ্গে থাকলেই তাদের লাভ। ঠিক তখনই ইনার কাছে একটি ফোন কল আসে। কলে কথা বলার সময় সে হাসতে থাকে। পরবর্তী দৃশ্যে তেওর মার ফিউনারেল চলছিল এবং অন্য সবাই সেখানে উপস্থিত ছিল। তেও খোঁজ নিয়ে জানতে পারে তার স্টেপ বাবা জেল থেকে মাত্র 3 দিনের জন্য মুক্তি পেয়েছিলেন, কিন্তু একদিনের মধ্যেই আবার জেলে ফিরে গেছেন। অর্থাৎ সে শুধু একটি কাজ করে ফিরে গেছে, যা ছিল তের মায়ের হত্যা করা। ঠিক তখনই সানজু সেখানে আসে এবং তেওকে বলে, আমাদের দুজনের মায়ের সঙ্গে যা হয়েছে আমার মনে হচ্ছে এর পিছনে একজনই ব্যক্তি রয়েছে। এপিসোডের শেষ দৃশ্যে আমরা ইনহাকে দেখি। সে অফিসে ঢুকে আর অফিসের সবাই তাকে বেশ সম্মান দেখায়, কারণ এই মুহূর্তে সে কাঙ্গো গ্রুপের চেয়ারম্যান। সে খুব খুশি মনে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য বের হতে থাকে, কিন্তু ঠিক তখনই সে দেখে একজন প্রসিকিউটর তার সামনে দাঁড়িয়ে আছে। প্রসিকিউটর তাকে বলে, তোমাকে ইনজু এবং কিজুনের খুনের অপরাধে গ্রেফতার করা হচ্ছে। এটা শুনে ইনহা রেগে গিয়ে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় তেও তার সামনে এসে দাঁড়ায় এবং এই দৃশ্যের সাথে এপিসোড 11 শেষ হয়ে যায়।